প্রশ্নটা একটু ভালোভাবে আগাগোড়া দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নের প্যাটার্নটা আগের তুলনায় কি কোন কোন জায়গায় একটু পরিবর্তিত হয়েছে। সো অ্যাজ ইউজুয়াল একটা প্যাসেজ তো দিয়েছে। সো প্যাসেজটা আমাদের প্রথমে কি করতে হবে? স্কিপ করতে হবে, প্যাসেজ পড়া যাবে না। প্রথমেই আমাদেরকে প্রশ্ন দেখে আসতে হবে, এটা স্ট্র্যাটেজি। সো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন যদি দেখি, বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস ইন ইউর ওন ওয়ার্ডস, কপিং ফ্রম দ্য অ্যাভাব টেক্সট মে অ্যাফেক্ট ইউর মার্কস। প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলো উত্তর করতে হবে। এবং কয়টা প্রশ্ন আছে? আপনারা দেখবেন যে প্রশ্ন আছে সব মিলিয়ে 6টা, এবং প্রত্যেকটাতে 5 করে আছে। 5 6 30, এ থেকে এফ পর্যন্ত কোয়েশ্চেন্স আছে। সো এইটা একটা প্রশ্ন। তারপরে আর কি প্রশ্ন এসছে? 2 নম্বর প্রশ্নে রাইট দি কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন ইংলিশ। এটাও কিন্তু আগে কমন ছিল, সমস্যা নেই। যে কনটেক্সট অনুযায়ী এই যে ওয়ার্ডসগুলো আছে, যেমন এপিটোমাইজ, দেন টেকনোলজি, ড্রাইভ অ্যান্ড মিলিউ, দেন ইবিকিউটাস ইনফ্লুয়েন্স, অ্যাপ্রাইজাল, ইন্টারমিটেন্ট, হার্নেস্ট, এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আছে, এগুলো ওই আপনার যে প্যাসেজটা দিয়েছে শুরুর দিকে, সেই প্যাসেজের ভিতরে লাইনের মধ্যে কি মিনিং দাঁড় করিয়েছে বা কি মিনিং হিসেবে এগুলো ইউজ হয়েছে। সো সেটা একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন পার্থক্য যেটা হয়েছে, বেসিক্যালি প্যাসেজটাই একটু স্ট্রঙ্গার এসছে। এগুলো কিন্তু আগেও ছিল। আচ্ছা, আমরা আরো সামনের দিকে যাই। মার্ক দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাজ ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। ইফ ফলস, প্রোভাইড দ্য কারেক্ট ইনফরমেশন। আপনারা যদি আইএলটিএস এর রিডিং টেস্ট দেখেন, সেই জায়গায় ট্রু ফলস নট গিভেন, এটা একটা প্রশ্ন আসে। অর্থাৎ যেই তথ্যটা আপনাকে দিল, যে একটা সেন্টেন্স দিল, লাইক এ, যেমন এই সেন্টেন্সটার কথা চিন্তা করি, এআই সিস্টেমস ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য থিঙ্কিং প্রসেস অফ হিউম্যানস। সো এআই সম্পর্কে, এআই সিস্টেম সম্পর্কে এই যে ইনফরমেশনটা দেওয়া হলো, এইটা যদি প্যাসেজে দেওয়া থাকে, প্যাসেজে যদি এই ইনফরমেশনটা থেকে থাকে, তাহলে ইটস ট্রু, এই সেম মিনিংয়ে যদি থাকে। আর যদি প্যাসেজে এটার অপোজিট বা উল্টো কোনো মিনিং থাকে, তখন সেটাকে আমরা বলি ফলস। আর যদি এই যেই ইনফরমেশনটা এখানে এতে দেওয়া আছে, এটা যদি প্যাসেজে অ্যাবসেন্ট থাকে, প্যাসেজে ইনফরমেশনটা যদি দেওয়াই না থাকে, দেওয়া না থাকলে আপনি ডিসিশন নিতে পারছেন এটা ট্রু নাকি ফলস হবে। সেই ক্ষেত্রে নট গিভেন একটা অপশন থাকে। সো আমার মনে হয় ওই প্যাটার্নের দিকে এই প্রশ্নটা চলে গেছে, শুধুমাত্র নট গিভেন অংশটা এই জায়গাটায় নাই। এখানে যদি এগ্রি করে, ইনফরমেশনটা যদি আপনার প্যাসেজের সঙ্গে এগ্রি করে, দেন ট্রু। আর এগ্রি না করলে কি হবে? ফলস। দ্যাটস দ্য থিং, সিম্পল। এরপরে সামনে 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি চেঞ্জড ওয়ার্ডস। আপনাকে কি করতে হবে? এই ওয়ার্ডগুলোকে যে ডিরেকশন সে অনুযায়ী চেঞ্জ করতে হবে। যেমন এটা একটা নাউন, ডিসেমিনেশন। ডিসেমিনেশনকে, এটাকে আপনার কি করতে হবে? ভার্ব করতে হবে, ডেসিমিনেট। তারপর ওই ডেসিমিনেট ভার্বটাকে দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এটা আগেই ছিল, সমস্যা নেই। এই যে ট্রু ফলস স্যার জিনিসটা, এটা কি মুখস্থ করবো? কোনটা মুখস্থ করবেন? মানে এই চার চার নম্বরের এই যে কোনটার ভার্ব আমি অ্যাডজেক্টিভ কি, মানে এটা কি মুখস্থ? স্ট্র্যাটেজি, হ্যাঁ, এটা আপনার পড়তে হবে, বারবার একটু স্টাডি করতে হবে। আমরা স্ট্র্যাটেজিতে পড়ে যাচ্ছি, আমরা ওভারঅল একটা ভিউ আগে নিচ্ছি। যেটা এটা আগে ছিল, জি ট্রু স্যার। ফলসটা আগে ছিল না, এটা শুধুমাত্র অ্যাড হয়েছে। 5 নম্বর প্রশ্নটা কিভাবে আসছে দেখুন। রাইট আ সিনোনিম ওর অ্যান অ্যান্টোনিম ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমরা পুরো প্রশ্নরই একটু পরে সলিউশন করব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। উই জাস্ট নিড টু ফিগার ইট আউট, দ্য চেঞ্জেস। কি করতে হবে? এই যে ভিতরে যে ওয়ার্ডগুলো দিয়েছে, এগুলো অ্যান্টোনিম সিনোনিমে চেঞ্জ করতে হবে, যেরকম যেরকম ডিরেকশন আছে। যেমন অ্যাটেনুয়েট, এটার সিনোনিম কি হবে? টু কার্টেল। অ্যাটেনুয়েট মানে কি? কোনো জিনিস শুকিয়ে যাওয়া, ঠিক আছে, কমে যাওয়া কোনো জিনিস, এটা অ্যাটেনুয়েট বলে ওইটাকে। ওটার সিনোনিম দিয়ে, আপনার যে কোনো সিনোনিমাস ওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে? একটা সেন্টেন্স মেক করতে হবে। এখানে সেন্টেন্স মেক করতে বলে নাই, শুধু বলছে আহ, একটা করে সিনোনিম দিতে, ব্যাস, জাস্ট ওয়ান। এক এক নম্বর করে আছে, 5 নম্বর। তারপরে 6 কি বলছে? গিভ আ সুইটেবল টাইটেল ফর দ্য অ্যাভাব প্যাসেজ, রাইট আ ব্রিফ সামারি অফ ইট ইন 100 ওয়ার্ডস। এটা তো আগে থেকেই ছিল। এক্সট্রা জিনিস কি এসছে দেখুন, অ্যাড ইউর কমেন্টস অন দ্য ইউজ অফ এআই ইন 550 ওয়ার্ডস। অর্থাৎ আপনি 100 ওয়ার্ডস লিখবেন সামারি, আর শেষে আবার 50 ওয়ার্ডসের আপনাকে কি করতে হবে? আপনার একটা কমেন্টস লিখতে হবে। এইটা নতুন জিনিস অ্যাড হয়েছে। অর্থাৎ প্যাসেজের বাইরে আপনি নিজের মতো করে কিছু লাইন অ্যাড করবেন।
আপনার আপনার সেইংটা কি? এইটা এটা নতুন জিনিস। তারপর সাথে দেখুন, রাইট আ ফিচার for the post editorial page of an English daily expressing your opinions on the following with a forwarding letter to the editor। তাহলে এডিটর বড় যে ফরওয়ার্ডিং লেটার, এটা তো আগে থেকেই ছিল। এখন আগে শুধুমাত্র বলা হতো যে আপনার যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজের উপর বেসিস করে লিখতে, বাট এই জায়গায় কিছু ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে। ওকে, কি কি দেখুন, প্রশ্ন সেট করে দিয়েছে। ইজ এআই আ থ্রেট টু হিউম্যানিটি, এই বিষয়ে। তারপর ডু ইউ থিঙ্ক এআই ইজ আ কলোনিয়াল টুল। আবার বলছে ডু উই নিড টু ডিকলোনাইজ এআই, হাউ ক্যান উই ডু ইট। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তরগুলো থাকবে আপনার ওই ফিচারটাতে। অর্থাৎ যিনি ইভ্যালুয়েশন টিমে থাকবেন তিনি আসলে দেখবেন যে এই প্রশ্নগুলোর উত্তর আপনার লেখাটা স্যাটিসফাই করছে কিনা। অর্থাৎ এটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হবে। ওকে, সো ইউ হ্যাভ টু আনসার দিস কোয়েশ্চেন্স। তারপরে 8 নম্বর প্রশ্নটা দেখুন, রাইট টু এসেইজ ইন 500 ওয়ার্ডস ইজ অন দ্য ফলোয়িং টপিকস। এটা তো এসে, এসে আগেও ছিল, এখনো। তারপরে দেখুন ট্রান্সলেশন, ট্রান্সলেশন বেঙ্গালি টু ইংলিশ, আবার বঙ্গানুবাদ ইংলিশ টু বেঙ্গল। সো এটা আগেও ছিল, এখনো আছে, সমস্যা নেই। বাট একটু চেঞ্জ হয়েছে, যেটা সেটা হলো পড়লেই বুঝতে পারবেন যে একটু তুলনামূলক সব জিনিসগুলো, আইটেমগুলো, প্যাসেজটাই কঠিন। প্যাসেজটাই যদি কঠিন থাকে কিংবা ওয়ার্ডসগুলো যদি কঠিন থাকে, সেই ক্ষেত্রে আপনার প্যাটার্ন চেঞ্জ হওয়া না হওয়া ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যেই জিনিসগুলো দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো আপনি ধরতে পারছেন কিনা। তাহলে আমরা এতক্ষণ প্রশ্নের প্যাটার্ন দেখলাম, তাহলে নতুন জিনিস কি এসছে, ট্রু ফলস আর সামারির সাথে নিজের একটা কমেন্ট অ্যাড করা, এই জিনিসটা নিউ এডিশন। এছাড়া আগের মতোই সবকিছুই আছে। এখন তারপরও এত প্রশ্ন কেন হচ্ছে, যে এত স্ট্যান্ডার্ড এত ভালো প্রশ্ন, পরে বুঝতে পারবেন যদি ভিতরে এখন আমরা প্রশ্নগুলো দেখি। তাহলে প্যাসেজ পড়ার আগে প্রথমে আপনাকে কি করতে হবে, কোয়েশ্চেন নাম্বার 1 এর প্রশ্নগুলো পড়তে হবে এবং প্রশ্নগুলো মাথায় নিতে হবে, এবং এগুলো প্যাসেজ পড়ার সময় দাগায় নিতে হবে যে কোন কোন লাইন্সগুলো এটার সঙ্গে যাচ্ছে। সো প্রথম প্রশ্ন আমার সঙ্গে আপনারা পড়ুন। হাউ ডাজ এআই ইন্টিগ্রেট ভেরিয়াস এলিমেন্টস টু পারফর্ম টাস্কস ট্রেডিশনালি ডান বাই হিউম্যানস। ঠিক আছে, অর্থাৎ ট্রেডিশনালি আমরা যে কাজগুলো মানুষ করতো, হ্যাঁ, সেগুলো এআই কিভাবে করছে, কোন কোন এলিমেন্টের মাধ্যমে এআই সেগুলো করছে, হাউ ডাস কিভাবে করছে। ওকে, তারপরে বি প্রশ্ন হলো, মেনশন দি কি মাইলস্টোনস ইন দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ এআই। সো এআই তো একদিনে এই জায়গায় আসেনি। সো কিভাবে এটা ধীরে ধীরে বর্তমান অবস্থায় এসছে, সো কি মাইলস্টোনস, প্রধান প্রধান যে উন্নতিগুলো সেগুলো একটু লিখুন। এবং এখানে একটু ডেসক্রিপটিভ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মার্কস কিন্তু 5। সো অ্যাট লিস্ট উই হ্যাভ টু রাইট 5 সেন্টেন্সেস ইচ। সো প্রশ্নগুলো এই জন্য কিছুটা ওপেন, এক কথায় না, উত্তর না। ওকে, তারপরে আসুন সি প্রশ্ন। তাহলে আপনি একটু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট এই জায়গায় একটু দাগিয়ে রাখতে পারেন, এটা আপনার উত্তর করতে হবে। আর এআই মানুষের কি কি কাজ করে, সো সেইটা। তারপরে সি নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য পটেনশিয়াল নেগেটিভ ইফেক্টস অফ এআই অন হিউম্যান লাইফ। আমাদের জীবনে কি কি ক্ষতিকারক আহ, প্রভাব ফেলতে পারে এআই। সো পটেনশিয়াল নেগেটিভ এফেক্টস অফ এআই, এইটা একটা অংশ দাগিয়ে রাখলেন। সো মাথায় নিন কোন কোন জিনিসগুলো আপনাকে পড়ার সময় ফোকাসড থাকতে হবে। অ্যান্ড দ্য কোয়েশ্চেনটি ইজ, হোয়াট ইজ প্রলিফারেশন অফ এআই। এআই প্রলিফারেশন মানে কি, ছড়িয়ে পড়া, বিস্তার, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। সো এআই প্রলিফারেশনটা কি, হু কন্ট্রিবিউটেড টু ইটস প্রলিফারেশন, এআই এর বিস্তারে কে অবদান রাখছে। সো প্রলিফারেশন অফ এআই, এটাকে দাগিয়ে রাখলেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ডিকোটোমাস নেটিভ। সো এটা স্পেসিফিক একেবারে। ডিকোটোমি মানে দ্ব্যর্থকতা বোঝায়। একই জিনিস যখন একই সঙ্গে দুই দিকে মিনিং থাকে, বা একটার সাথে আরেকটার কনফ্লিক্টিং কোনো জিনিস থাকে, একই জিনিসের দুই রকম বৈশিষ্ট্য, বা ডুয়ালিজম, এটাকে আসলে ডাইকোটোমি বলা হয়। সো ডাইকোটোমাস নেটিভ বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়, এটা এআই এর পার্সপেক্টিভে আমরা প্যাসেজ না পড়ে বুঝতে পারবো না। সো এটা একটু দাগিয়ে রাখি, এবং এটা এক্সপ্লেন করতে হবে কিন্তু। দেন হাউ ডাজ এআই কন্ট্রিবিউট টু কালচারাল রেমিফিকেশনস। এআই কালচারাল রেমিফিকেশনস মানে হলো অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস অর রেজাল্টস অ্যাক্রুড ফ্রম সামথিং। অর্থাৎ কোনো একটা জিনিসের কারণে পরিবর্তিত হয়ে কোনো একটা নতুন যে প্রভাব তৈরি হয়, মানে ইনপুট আর আউটপুটস। সো কি কি মানে সাংস্কৃতিক ফলাফল বা প্রতিক্রিয়া, আরো পারফেক্ট হবে প্রতিক্রিয়া, তৈরি হতে পারে এআই এর মাধ্যমে, এআই তৈরি করে।
সেই জিনিসগুলো। সো কালচারাল র্যামিফিকেশনস। তাহলে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এআই মানুষের কোন কোন কাজগুলো কেড়ে নিয়েছে, তারপর এআই কিভাবে বিস্তার লাভ করলো, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ এআই, দেন নেগেটিভ পটেনশিয়াল ইফেক্টস অফ এআই, তারপর এআই কিভাবে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে, তারপর হলো ডিকোটোমাস নেটিভ বলতে কি বোঝায়, আর হলো এআই কি কি কালচারাল রেমিফিকেশনস তৈরি করে। এই কয়েকটা জিনিস যখন আমার মাথায় থাকলো, তখন আমি এবার ওপর থেকে সিকোয়েন্সিয়ালি পড়া শুরু করবো। সো চলুন আমরা একটু পড়ে পড়ে জিনিসগুলো বের করার চেষ্টা করি। So, artificial intelligence (AI) epitomizes a transformative leap in technological paradigms, delineating systems or machines imbued with the faculty to emulate human cognitive process such as learning, reasoning, and problem solving. ওকে, আসলে ওরা মানুষের যে চিন্তা করার প্রক্রিয়া, যেটাকে আমরা বলছি কগনিটিভ প্রসেস, এটাকে নকল করে। মানুষ কিভাবে শেখে, মানে লার্নিং, তারপর মানুষ কিভাবে কার্যকারণ সম্পর্ক বের করে, রিজনিং, এবং সেই অনুযায়ী কিভাবে সমস্যার সমাধান করে। সো মানুষের আচার আচরণ, মানুষের এই চিন্তা করার প্রক্রিয়াটাকে অনুসরণ করে ওরা শিখে, এবং শিখেই তারা এই জিনিসটাকে সলভ করে। সো এটা এই প্রথম লাইনে বলা হয়েছে, ঠিক আছে। দিস ইন্টিগ্রেট ডোমেইন, এই দিস ইন্টিগ্রেট ডোমেইনটা কারা? এআই। অ্যামালগ্যামেটস মানে সংগ্রহ করে, একসঙ্গে জড়ো করে কি কি? অ্যালগোরিদমস, voluminous data, and computational dexterity to undertake tasks historically reliant on human intellect. এই যে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এই বলছে না হিস্টোরিক্যালি রিলায়েন্ট অন হিউম্যান ইন্টেলেক্ট, আগে যে কাজগুলো মানুষের বুদ্ধিমত্তা ছাড়া করা সম্ভব হতো না, সেই কাজগুলো করার জন্য তারা আসলে কি করে? দে অ্যামালগামেটস অর দে ইউজেস অ্যালগোরিদমস, ভলিউমিনাস ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল ডেক্সটেরিটি। কম্পিউটেশনাল ডেক্সটেরিটি মানে হলো দক্ষতা, অর্থাৎ কোন একটা বিচার বিশ্লেষণের যে দক্ষতা, সেই জিনিসটা, তারপরে হলো জটিল গাণিতিক যুক্তি এবং অনেক ডেটা, ব্যাপক আকারের ডেটা, এই সমস্ত জিনিসকে ব্যবহার করে হিস্টোরিক্যালি যে কাজগুলো আগে মানুষের বুদ্ধিমত্তা ছাড়া করা সম্ভব হতো না, তারা মানুষের কগনিটিভ প্রসেসকে শিখে নিয়ে এই জিনিসগুলোর সাহায্যে এই জিনিসটা করে। সো আনসারটা হবে ওই রকম। সো এই যে হিস্টোরিক্যালি রিলায়েন্ট অন হিউম্যান ইন্টেলেক্ট, এইটা দাগিয়ে রাখবেন, এবং এর সাথে সম্পর্কিত আশেপাশে দু একটা সেন্টেন্স মিলিয়েই কিন্তু প্রথম প্রশ্নের উত্তর হবে। প্রথম প্রশ্নের উত্তর না, মানে এই প্রশ্নটার উত্তর হবে। এই যে দ্বিতীয় প্রশ্ন, মেনশন দ্য কি, না এটা না, প্রথমটাই, হাউ ডাজ এআই ইন্টিগ্রেট ভেরিয়াস এলিমেন্টস টু পারফর্ম টাস্কস ট্রেডিশনালি ডান বাই হিউম্যানস। আর যেহেতু এটা মানে 5 নম্বর প্রশ্ন, সেহেতু আপনাকে একটা সেন্টেন্স নাই, আমি বলছি 5টা সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটাই লিখবেন, ওই রিলেটেড। সো পড়ার সময় আসলে বুঝতে হবে যে কি বোঝাচ্ছে, এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি বেশি বেশি করে ইংরেজি ডেইলি স্টার পড়বেন, বা অন্য ডেইলি সান, এই নিউজ পেপার আর্টিকেলগুলো পড়বেন, তাহলে আপনার বুঝতে পারবেন খুব কুইকলি। ওকে, its ubiquitous influence permeates industries, reconfiguring economic frameworks and societal dynamics, thus warranting a comprehensive appraisal of its merits and demerits. ওকে, এই লাইনটা মানে আলটিমেটলি এআই মানে সব জায়গায় প্রবেশ করছে, অনুপ্রবেশ করছে, ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে, তারপরে ইকোনমিক ফ্রেমওয়ার্কস সেখানে ঢুকে পড়েছে, এবং সামাজিক যে ডাইনামিক্স সেখানেও ঢুকে পড়েছে, সামাজিক যে প্রপঞ্চগুলোতে। সো আলটিমেটলি এটার পজিটিভ সাইডও কিছু তৈরি হচ্ছে এআই এর ঢুকে যাওয়ার ফলে, আবার নেগেটিভ সাইডও তৈরি হচ্ছে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এবার প্রথম পরেরটাতে আসি, দি হিস্টোরিক্যাল ট্রাজেক্টরি অফ এআই। এখানে এই দেখুন, যখনই বলছে হিস্টোরিক্যাল ট্রাজেক্টরি, তার মানে বুঝেই গেলেন এই যে আমরা এআই কিভাবে ডেভেলপ করলো, এটার যে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস, সেটার একটা প্রশ্ন এসছে না পরীক্ষায়, 2 নম্বর প্রশ্নে, এটা এখান থেকে পাওয়া যাবে, এই প্রশ্নটা। মেনশন দ্য কি মাইলস্টোনস ইন দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ এআই। এটাকে জাস্ট 5টা লাইনে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডেভেলপ করলো, এটা একটা সুন্দর করে শর্ট করে লিখলেই হবে। The historical trajectory of AI commenced in the mid 20th century with seminal contributions from Alan Turing, who conceptualized machine intelligence via the Turing test. So, অ্যালান টুরিং একজন মানুষ, তিনি প্রথম মিড 20th সেঞ্চুরিতে এআই তৈরি করার যে কনসেপ্ট, সেটা প্রথম নিয়ে আসছেন, এবং তিনি যেটা করেছেন, হি হ্যাড কন্ডাক্টেড টুরিং টেস্ট।
Okay. The discipline gained momentum at the 1956 Dartmouth Conference, where John McCarthy christened it artificial intelligence. অর্থাৎ টুরিং টেস্ট একটা ল্যান্ডমার্ক ইভেন্ট ছিল। এরপরে 1956-এ জন ম্যাকার্থি এটাকে একটা অফিসিয়ালি নাম দিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রসেস ওয়াজ ইন্টারমিটেন্ট কনস্ট্রেন্ড বাই টেকনোলজিক্যাল লিমিটেশনস। এখানে বলছে প্রসেস ওয়ার ইন্টারমিটেন্ট, অবিরতভাবে এটা ডেভেলপমেন্ট প্রসেসটা চলেছিল আফটার 1956, বাট আলটিমেটলি টেকনোলজিক্যাল লিমিটেশনসের কারণে এটা অত ভালোভাবে ডেভেলপ করতে পারে নাই আনটিল দ্য প্রলিফারেশন অফ অ্যাডভান্সড হার্ডওয়্যার। যখন অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার ছড়িয়ে পড়লো তখন এটা আবার ফাস্ট হওয়া শুরু করলো ডেভেলপমেন্ট প্রসেসটা। অ্যান্ড এক্সপেন্সিভ ডেটা সেটস ইন দি 21st সেঞ্চুরি রিভাইটালাইজড বাই এআই রিসার্চ। অর্থাৎ আনটিল 21st সেঞ্চুরি ইট ওয়াজ slow in development process, but after the proliferation or development of advanced hardware, the momentum was revived. ওকে, এখানে তাহলে আপনাকে কি এই দেখুন অনেকগুলো স্টেজ পাইলেন না, এখানে তো পেয়ে গেলেন যে প্রথমে টুরিং টেস্ট হলো, এটা দিয়ে শুরু হলো, তারপর ডার্টমাউথ কনফারেন্স এটাকে আপনি মেনশন করলেন যেখানে জন ম্যাকার্থি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম দিল, এবং তারপর ধীরে ধীরে এটা এক্সপান্ড করলো আফটার দ্য 21st সেঞ্চুরি, অ্যাট দ্য 21st সেঞ্চুরি। ঠিক আছে, সো এটাকে সুন্দর করে কয়েকটা লাইনে লিখলেই হয়ে যাবে উত্তর। আপনাকে জাস্ট বেসিক্যালি আগে কনটেক্সট বুঝতে হবে এবং প্রশ্নটা আগে পড়ে আসতে হবে। আমরা সলিউশনও দেখব একটু পর, আমরা জাস্ট আগে প্রথমে রিডিং পড়ে নিই, এরপরে আসুন। সেভারাল luminaries and corporations have catalyzed AI's revolution evolution। এখানে একটা প্রশ্ন এসেছিল না যে এআই যে ছড়িয়ে পড়লো, কারা ছড়াইলো এটাকে? সো এই যে একটা প্রশ্ন আসছে ডিএ, হু কন্ট্রিবিউটেড টু ইটস প্রলিফারেশন, এটা উত্তরটা, কারা এটাকে ছড়ালো, কিভাবে ছড়ালো। সো কারা ছড়ালো, এই যে দেখুন, several luminaries and corporations have catalyzed AI's evolution। যেমন গুগল, গুগল harnessed its data troves to pioneer machine learning, while OpenAI, initiated by Elon Musk and Sam Altman, redefined natural language processing with ChatGPT. Okay, so these companies and corporations were pioneer advocating the proliferation of AI. So you can mention it. এবং তারা সেটা কিভাবে করলো এখানে পরে আপনি পাবেন উত্তরটা। Alright, with ChatGPT, DeepMind, led by Demis Hassabis, showcased AI's progress with AlphaGo's triumph over human Go champions, illustrating its strategic sophistication. So you can mention the names and their endeavors, right, to satisfy the question. Then these endeavors have significantly augmented AI's global prominence। তাহলে ওই প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যেই রয়েছে। ওকে, in daily existence, AI chatbots have become indispensable conduits. Conduits means pipes or links। আমরা কি করি এখন, যে কোনো লেখা হলে এআই চ্যাটবটে দিয়ে প্রথমে আগে এআই পার্সেন্টেজটা চেক করে নেই। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এআই পার্সেন্টেজ লিমিট করে দেওয়া হয়, যে 10%-এর উপরে গেলে দে উইল নট অ্যাকসেপ্ট ইট। সো এআই চ্যাটবট আমাদের জীবনে খুব এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে না? So, in daily existence, AI chatbots have become indispensable conduits, particularly in education and research. Tools like ChatGPT, Grok, BART provide real time education of integrate subjects and aid in synthesizing extensive datasets for academic inquiries. এখন প্রবলেম হলো রিডিং সবাই পড়তে পারে, এখন অপোজিশন অর্থাৎ আমাকে যে প্রশ্নটা দিচ্ছে বা যে আমাকে এটা লিখছে, তারা আমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে সেটা আপনি কতটুকু পারসিভ করতে পারছেন, এইটা হলো এই ইংরেজি টেস্টের মূল বিষয়। সো এটা, এই যে আমি প্রত্যেকটা লাইন কিন্তু আসলে বেসিক্যালি আমি বুঝতে পারছি খুব সহজেই, কারণ আমার এক্সটেন্সিভ রিডিং হ্যাবিট আছে সেই কারণে। এবং চ্যাট জিপিটি আমি পার্সোনালি ইউজ করি। একটা টপিক যদি আপনি আপনার কাছে ফ্যামিলিয়ার হয় তাহলে আপনি ইনডেপথে ওটার ভিতরে যেতে পারেন, এটাও একটা অ্যাডভান্টেজ। সো এই কারণেই রিডিং হ্যাবিট এই কারণেই জরুরি। You have to be acquainted with these things, these write-ups, this colloquial things. You have to be very familiar with the words also and also the themes. এখন কেউ যদি চ্যাট জিপিটি সম্পর্কে না জানে এই জায়গায়, তাহলে চ্যাট যতই চ্যাট জিপিটি এখানে লেখা থাক,
ওর কিন্তু মাথা ঘুরে যাবে যে আসলে বেসিক্যালি বলতে চাচ্ছেটা কি, এটা আসলে কি জিনিস, তাই না? এখানে জ্ঞানের ব্যাপার স্যাপারও কিছুটা জড়িত। টুলস লাইক ChatGPT, Grok, and BART provide real-time education of intricate subjects and aid in synthesizing extensive datasets for academic inquiries. Students leverage these platforms to enhance learning. আপনি যে কোনো টপিকে যদি পড়াশোনা করতে চান, যা চ্যাট জিপিটির ভিতরে ওই টপিকটা লিখলেও কিন্তু ডিটেলস একটা নোটস তৈরি করে দেয়, রাইট? এটা পড়াশোনা করার জন্য তো একটা সুবিধা। while researchers utilize them to expedite literature review. আপনি আপনি পড়ার দরকার নাই, আপনি এক্সিস্টিং রিসার্চ গ্যাপ যদি খুঁজতে চান, তাহলে যত কাজ হয়েছে, কাজের যে আর্টিকেলসগুলো, সেই আর্টিকেলসগুলো চ্যাটজিপিটিকে দিয়ে দেন, ও পড়ে টোরে প্রত্যেকটারে একটা করে শর্ট সামারি করে আপনার কাছে উত্থাপন করবে। সো ইট উইল রিডিউস ইউর বার্ডেন। once you were supposed to read all these articles on your own to synthesize them to find the research gap. Now AI can work on your behalf, and it will make some spaces for you to think more, right? যেই জায়গাটায় আপনার কাজ করতে হবে সেটা হলো যে আপনাকে জাস্ট শুধুমাত্র আপলোড দিতে হবে, রিভিউটা পড়তে হবে, এবং প্রম্পট দেওয়া খুব জরুরি যে ওর পড়াটাকে আপনি গাইডেড করতে চান। ঠিক আছে, এইটা হলো ফ্যাক্ট। সো এআই's ইউটিলিটি এক্সটেন্ডস বিয়ন্ড একাডেমিয়া ইনটু সায়েন্টিফিক রিসার্চ। এখন একটা প্রশ্ন হয়েছিল না, সেই প্রশ্নটা হলো হাউ ডাজ হাউ ডাজ এআই অ্যাকচুয়ালি প্রলিফারেটেড। এইটা একটা প্রশ্ন ছিল, হাউ ডাজ না, এটা প্রশ্নটা এরকম ছিল, এটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ প্রলিফারেশন অফ এআই। এআই প্রলিফারেশন বলতে আসলে কি বোঝাচ্ছে? এআই যে আমাদের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এডুকেশন, রিসার্চ, এই জিনিসটাকে আমরা বলছি প্রলিফারেশন অফ এআই। ওকে, এটাই ওই জায়গায় সুন্দর করে বলা আছে। It accelerates drug discovery by simulating molecular interactions, refine climate models for precise environmental forecasting, and enhances astronomical analysis through pattern recognition. সালে পড়াশোনা থেকে শুরু করে ক্লাইমেট মডেলস, যে আমাদের সি লেভেল রাইজ হচ্ছে, সেটা ফিউচারে we can extrapolate the future scenario using AI. We can create models to deduce the future outcomes. And we can also discover new drugs, right? আমরা বাস্তবে ইন্টারাকশন, মানে বাস্তবে বিক্রিয়া না করে আমরা এআই কে দিয়ে বিক্রিয়া করিয়ে নতুন ফর্মুলা তৈরি করে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আরো বলছে এনহান্সেস অ্যাস্ট্রোনমিক্যাল অ্যানালাইসিস, আমরা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ সম্পর্কেও কিন্তু গবেষণা করতে পারি ইউজিং এআই। সো এআই যে মানুষের জীবনের বেশিরভাগ জায়গায় এই যে সংযুক্ত হয়ে যাচ্ছে, এটাই হলো এআই প্রলিফারেশন। These applications underscore AI's pivotal role in addressing humanity's most formidable challenges. Okay. However, AI's ascendancy precipitates concerns. এই যে আমাদের এত বেশি সেবা করতেছে এআই, বাট এটার একটা নেগেটিভ সাইড হলো আমরা যত বেশি এটাকে ব্যবহার করব, আমরা নিজেদের চিন্তা করার ক্ষমতাটা তত বেশি কমে যাবে। সো এআই ইজ থিঙ্কিং অন behalf of us, but what about we? Are we concerned about our self development, or we are losing our self cogniting process actually? Yeah. So over reliance on automated solutions may attenuate human creativity, as individuals might eschew original ideation. সবাই নিজের অ্যাসাইনমেন্টটা এআই দিয়ে করছি, সো বেসিক্যালি আমার যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা থেমে যাবে। সো আমরা অরিজিনাল যে থিঙ্কিং ক্যাপাসিটি আমাদের এখন অন অ্যান অ্যাভারেজ থাকছে, সেটা হয়তো কমে যেতে পারে। দিস ইজ কনসার্নিং ভিউ। Additionally, job displacement in sectors like manufacturing and customer service threatens socioeconomic stability, potentially widening income disparity. যেই সমস্ত কাজগুলো, যেমন আহ, কোনো গান লেখা, তারপরে কোনো অ্যানিমেটেড ভিডিও তৈরি করা, এই জায়গাগুলোতে যারা কাজ করতো, এখন দেখা যাবে যে এআই মানুষের তুলনায় আরো ভালোভাবে ওই কাজগুলো করে দেবে। সো যারা আগে ওই জায়গাটায় চাকরি করতো তারা তো এই চাকরিটা হারাবে। সো এই জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট, it can trigger unemployment in certain sectors where AI is proven more efficient and um,
লেস কস্টলি লাইক হিউম্যানস। তারপর সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটিও বিঘ্নিত হতে পারে, কারণ এআই কিন্তু সবাই সমানভাবে এআই এর অ্যাক্সেস পাবে না। সো অ্যাজ উই হ্যাভ রিড আর্লিয়ার, some corporations like Google, OpenAI, they actually control the access of AI. So some people will get the benefit and some are not. And the marginalized poor people will actually will remain out of the continuum of AI development and they will be lagging behind. So this will create a social disruption and social disparity. এই জিনিসগুলো এখানে বলছে, রাইট? তাহলে এআই এর পজিটিভ সাইড আমরা দেখলাম যে মানুষের চিন্তা ভাবনা অনেক ফাস্ট হইতে পারে, এবং যে সমস্ত জায়গাগুলো মানুষের লাইফ টাইমে চিন্তা করা যাবে না সেই জায়গাগুলোতেও সে আমাদের হয়ে চিন্তা করতে পারে, বাট আমাদের ন্যাচারাল যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা বাধাগ্রস্ত হবে এবং সেটা দীর্ঘমেয়াদে আমাদের মেধাশূন্যতা তৈরি করতে পারে। সেইটা হলো সমস্যা। এবং সমাজের সব মানুষ যদি এটা ইউজ করতে পারছে না, এটা একটা সোশ্যাল ডিসপ্যারিটি তৈরি করতে পারে। সো there are negatives and positive sides. So এটা একটা ডিবেটেবল ইস্যু। অলরাইট, যে এটার পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও আছে। The prospect of existential perils intensifies with AI's unchecked proliferation. AI should be controlled actually. Otherwise, if humanoid robots starts thinking themselves, then they will try to do some work that will actually put us in danger. That can put us in danger. তারা নিজেরাই যদি রোবটরা চিন্তা করা শুরু করে, তারপর আরেকটা হলো ডাটা ম্যানিপুলেশন। এআই কিন্তু জেনারেটিভ এআই কিন্তু নিজেই কিন্তু আহ, চিন্তা করে নতুন ডাটা জেনারেট করতে পারে, এবং এই ডাটাগুলো যদি রিলায়েবল না হয় এবং সেই ডাটাগুলো ধীরে ধীরে যদি ফলস হয়ে যায়, যেমন আমরা বিবিএস সার্ভে টার্ভে ডাটা তৈরি করছি, ওকে, এখন এআই যদি ওই ডাটাগুলো ম্যানিপুলেট করে ফেলে, করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, তখন কিন্তু একটা প্রবলেম হবে। সো এআই শুড বি কন্ট্রোলড উইথ নেসেসারি রেগুলেশনস। সো দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশনস টু কন্ট্রোল দি এআই। স্কলার্স অ্যান্ড এথিক্স ইথিসিস্টস, অর্থাৎ নীতিবিদ যারা, ওকে, ponder whether super intelligent systems could evade human control, posing catastrophic risks. This debate accentuates the urgency of instituting regulatory mechanisms to align AI with ethical imperatives. যেমন এআই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার স্টাইল চুরি করে তার মতো কবিতা লিখে দিচ্ছে। এখন এআই কি রবীন্দ্রনাথ ঠাকুরকে যে জিজ্ঞেস করছে যে আপনার আপনার টোনটা আমি নিচ্ছি, আমাকে পারমিশন দিন, সেটা করে না, এআই তো সবারটাই চুরি করে ফেলে। সো ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্যাগুলো আমাদের হবে। সো এটার জন্য আমাদের ভালো স্ট্রং আইন থাকতে হবে। As AI assumes roles traditionally held by humans, it may endanger a sense of obsolescence among workers. হ্যাঁ, শ্রমিকরা ডিজাইন খুঁজে পাবে না, এত ভালো ভালো ডিজাইন এআই তৈরি করবে, তো তাদের কাজটা তাদের কাছে ভালো লাগবে না। নেসেসিটেটিং নেসেসিটেটিং রোবাস্ট রিস্কিলিং ইনিশিয়েটিভস, এবং সব মানুষকে এর সঙ্গে পাল্লা দিতে গেলে এআই যেভাবে করে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, সব মানুষকে আবার কিন্তু এআইয়েরও একটা ট্রেনিং দিতে হবে যে হাউ টু গিভ এক্সেলেন্ট প্রম্পট, রাইট? সো এই জায়গাটায় আবার কিন্তু ইন্টারন্যাশনালি অনেক একটা ঝামেলা আছে। সবাই কিন্তু সব মানুষকে ডিজিটাল ডিভাইড ক্রস করে এই এই ইয়েটার মধ্যে নিয়ে আসতে পারবে না। আবার রিস্কিলিংয়ের যে ব্যাপারটা, সেটা হয়তো নিউ জেনারেশন উইল ক্যাচ আপ ইজিলি। হোয়াট অ্যাবাউট দি ওল্ডার্স? What about the elders people? Are they capable enough to accept this, or they are willing it or not? It's really a question to answer. Okay, so necessitating robust reskilling initiatives to mitigate alienation, foster adaptability in technology-driven milieu. Technology-driven milieu means a condition, atmosphere, an ambient where actually people's life will be driven by technology. ঠিক আছে? সো এই সিচুয়েশনটা তৈরি করা সম্ভব হবে কিনা এবং মানুষজন এর মধ্যে ঢুকতে চাইবে কিনা, এইগুলো হলো ফ্যাক্ট। দ্য ভেরি লাস্ট প্যারাগ্রাফ, কালচারাল র্যামিফিকেশনস, এইটা একটা প্রশ্ন এসেছিল না? এই যে প্রশ্ন এসেছিল যে হাউ ডাজ এআই কন্ট্রিবিউট টু কালচারাল র্যামিফিকেশনস, সেটা সেটা কি? Cultural ramifications also emerge as AI integrates into global societies.
It risks homogenizing diverse cultural expressions by prioritizing standardized algorithms. এখন ভুটান থেকে একজন কেউ কোনো সমস্যার সমাধান চাক, বাংলাদেশ থেকে চাক, সে একই সমাধান তৈরি করে দিচ্ছে অন দ্য বেস অফ অ্যালগোরিদমস। তো এআই কি করছে, পৃথিবীর সব জায়গার সব সংস্কৃতিকে এক জায়গায় একটা স্ট্যান্ডার্ড ফর্মে, সেম ফর্মেটে নিয়ে আসছে। সো আমরা কি কালচারাল যে ডাইভার্সিটি সেটা হারাই ফেলতেছি না? সে একটা জেনেরিক একই রকমের একটা সলিউশন মোটামুটি বেশিরভাগ মানুষকে দিয়ে দেয়, এবং একই টপিকের উপর যদি সবাই অ্যাসাইনমেন্ট করার জন্য একই ইনপুট দেয়, একই প্রম্পট দেয়, মোটামুটি এআই দেখা যাবে যে সবাইকে 80-90% একই আউটপুট দিছে। সো প্রিভিয়াসলি যেখানে ইন্ডিভিজুয়ালি সবাই চিন্তা করে আলাদা আলাদা করে তাদের নিজস্ব কালচারাল পার্সপেক্টিভ অনুযায়ী একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতো, কিন্তু এআই এর কারণে সবাই দেখা যাচ্ছে মোরালেস একটা কমন জায়গায় একই জিনিস দিচ্ছে। সো এটা গ্লোবাল কালচারাল শকস তৈরি করছে, বিশেষ করে আম, যে সমস্ত দেশে ট্রেডিশনালি তাদের রিচ কালচার আছে, স্বদেশীয় কালচার, সেটা আসলে এন্ডেঞ্জার্ড হচ্ছে। ওকে, ইট রিস্কস homogenizing diverse cultural expressions by prioritizing standardized algorithms, potentially eroding linguistic and artistic heritage. আঞ্চলিক ভাষায় মানুষ কথা বলে, সো রিপ্লাই দেওয়ার সময় সে আঞ্চলিকতা হয়তো ফলো করছে না ঠিক মতো। তারপর হলো আমাদের যে আর্টিস্টিক হেরিটেজ ছিল, হ্যাঁ, জয়নুল আবেদিন যেভাবে ছবি এঁকেছে, যেই চিন্তা চেতনা, এআই হয়তো সেটার কপি করতে যে ইন জেনারেল একটা ফর্ম বানিয়ে ফেলতেছে, বাট সেটা তো হুবহু জয়নুল আবেদিনের মতো হবে না। ওকে, তিনি ফ্যামিনটাকে ফিল করে যে স্কেচ এঁকেছেন সেই ফিলটা কি দিতে পারবে এআই? সো এই জিনিসগুলোই বলছে, এইটাই আসলে কালচারাল নেগেটিভ রেমিফিকেশনস। পলিসি মেকার্স মাস্ট দেয়ারফর অ্যাডভোকেট ফর কালচারাল সেন্সিটিভিটি, culturally sensitive AI development to preserve societal diversity. সো এআইকে এই জিনিসটাও সোসাইটাল ইমপ্লিকেশনস কি হতে পারে সেটাও চিন্তা করতে হবে। সো দিজ আর রেমিফিকেশনস। এখন ইন কনক্লুশন মানে কি, ওভারঅল একটা কনক্লুডিং থাকবে এখানে, মানে পুরোটার উপরে কি বলছে। সো প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। সো ডিকোটোমাস ন্যাটি বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা ব্রেকের পর দেখবো, আমরা আগে এটা শেষ করে নেই। ইন কনক্লুশন, এআই's dichotomous nature bestowing prodigious benefits alongside substantial challenge. ডিকোটমি মানে হলো একই জিনিসের যেটা উভমুখিতা আছে। তাহলে এআই এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, একই সঙ্গে ভালো পজিটিভ দিকও আছে, একই সঙ্গে আবার নেগেটিভ দিকও আছে, এটাকে বলা হচ্ছে ডিকোটোমাস নেটিভ। ওকে, এই যে এখানে বলছে ডিকোটোমাস নেচার। ওকে, bestowing prodigious benefits alongside substantial challenges demands sagacous deployment. এখানে বলছে যে যেহেতু নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইডও আছে, তো এইখানে এই কারণে যারা এটাকে ইউজ করবে, সো যারা এটাকে ব্যবহার করবে তাদেরকে অবশ্যই চিন্তাশীল হয়ে, হ্যাঁ, বিবেক সম্পন্ন মানুষের মতো আচরণ করে এটাকে ব্যবহার করতে হবে। দ্যাট ইজ, এটাকে বলছে যে স্যাগাসাস ডেপ্লয়মেন্ট। সব কিছুকেই, সব কিছু জিনিসই এআই এর কাছে দেওয়া উচিত নয়। এআই এর হাতে পড়ে ওই জিনিসটা বিকৃত হয়ে যেতে পারে, কিছু মানুষ জিনিসকে মানুষের কাছেও রেখে দিতে হবে। Its capacity to bolster productivity and scientific progress can be harnessed for human advancement if underpinned by ethical governance and equitable dissemination. আমি আগেও বলেছি যে এআই টাকা দিয়ে কিনতে হচ্ছে, এআই কে সব মানুষের কাছে ফ্রি করে দিতে হবে, সবাই এটাকে ইউজ করতে হবে। অনলি দেন উই ক্যান প্রমোট ব্যালেন্সড ডেভেলপমেন্ট। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, ইকুইটি বলি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি এনশোর করতে চান তো এআই তো টাকা দিয়ে কেনার জিনিস থাকা যাবে না। এবং এআই বুঝবে কোনটা ইথিক্যাল আর কোনটা ইথিক্যাল না। সো মানুষ কিন্তু এটাকে অস্ত্র তৈরির জন্য ব্যবহার করতে পারে, তাই না? এটা নেগেটিভ সোশ্যাল ভায়োলেন্স তৈরি করার জন্য তো এআই কে ব্যবহার করতে পারে। সো এআই শুড বি কন্ট্রোলড ইন সাচ এ ওয়ে দেন ইট উইল বি ইকুইটেবল, it will be governed, and it will ensure ethical use or ethics in practice while using AI. Through synergistic efforts বলতে বোঝাচ্ছে যে সিচুয়েশন ড্রিভেন এফোর্টস, মানে কমপ্লিমেন্টিং এফোর্টস বিটুইন টেকনোলজিস্টস অ্যান্ড পলিসি মেকার্স। যারা টেকনোলজি এআইটা তৈরি করছে তারা জানে এটা হাউ টু কন্ট্রোল, হাউ টু, হোয়াট আর দ্য লুপ হোলস। আর যারা পলিসি মেকার, যারা এই এআই কন্ট্রোল করার জন্য যে রুলস রেগুলেশনস তৈরি করবে, তাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, তাদেরকে কমপ্লিমেন্টিং একসঙ্গে সম্পূরক হিসেবে কাজ করতে হবে, যাতে করে আলটিমেটলি এটার সলিউশন তৈরি করা যায়। যেমন টেকনোলজিস যদি পলিসি মেকার্সদেরকে এমন ইনফরমেশন দেয়
যে এআই কে কন্ট্রোলই করা যাবে না, বা এআই কন্ট্রোল করলে এআই এর গোল নষ্ট হয়ে যাবে, তখনও কাজ হবে না। আবার পলিসি মেকার যদি টেকনোলজিতে একেবারে একেবারে বলে যে না তোমরা এআই বাদ দিয়ে দাও, তাও হবে না। সো আলটিমেটলি দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে সিনার্জিক বা কনসার্টেড এফোর্টস নিতে হবে। সো এআই ক্যান বি স্টিয়ার্ড টু অগমেন্ট রাদার দ্যান আন্ডারমাইন হিউম্যান পটেনশিয়াল। সো কোন কোন জায়গাগুলোতে কাজ করলে এআই আসলে আমাদের জন্য ভালো হবে, সেই জায়গাগুলো বের করে নিয়ে এই দুই পক্ষকে কাজ করতে হবে। সো মোটার উপর আপনারা কি বুঝতে পেরেছেন যে এই প্যাসেজটা কি বিষয়ে ছিল? এআই প্রথমত কিভাবে ছড়িয়ে পড়ছে, এআই এর ডেভেলপমেন্ট হিস্টোরিটা সেটা আছে। তারপর এআই একই সঙ্গে ভালোও করছে খারাপ করছে, ডিকোনমিক সিচুয়েশন। এবং এই প্রেক্ষাপটে আমাদের পলিসি মেকারদের টেকনোলজিদের সাথে মিলিয়ে এটাকে কিভাবে, হ্যাঁ, একটা রুলস রেগুলেশনের মধ্যে নিয়ে আসা যায়, এইটা হলো এই প্যাসেজটার মূল বিষয়বস্তু। প্রথম প্রশ্নটা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে হাউ ডাজ এআই ইন্টিগ্রেট ভেরিয়াস এলিমেন্টস টু পারফর্ম টাস্কস ট্রেডিশনালি ডান বাই হিউম্যানস। ও কি করেছে, ওই পুরো লাইনটা তুলে ধরেছে। এখন আমরা কি করতে পারবো না, আমরা ডিরেক্টলি এই লাইনটাই লিখবো না, আমরা জাস্ট এটাকে একটু নিজেদের মতো করে একটু ব্যাখ্যা বিস্তারিত করে 5 লাইনের মধ্যে লিখলেই হবে। আমি কিন্তু পড়ানোর সময় কিন্তু অনেক কথাই বলেছি, ওই কথাগুলোই আপনি যা বুঝলেন সেটা একটু জাস্ট এক্সপ্লেন করে লিখলেই হবে। তারপরে এই যে কি মাইলস্টোনগুলো কি কি, এগুলো কিন্তু আমরা ভিতরে তখন আলোচনা করলাম। সিনেমার প্রশ্ন, হোয়াট আর দি পটেনশিয়াল নেগেটিভ ইফেক্টস। আমরা বললাম যে হিউম্যান ক্রিয়েটিভিটি, মানুষের কগনিটিভ চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে। তারপরে হলো দেখছিলেন সেখানে সলিউশন কি ছিল, মাত্র 1 লাইন ছিল, তাই না? চাইলে আপনি সেটাকে একটু ভেঙে আরো অনেকগুলো লাইন ওটাকে কি করতে পারেন, একটু প্যারাফ্রেজ করে আর একটু বড় করতে পারেন। এক্ষেত্রে আপনার ডাইরেক্টলি ওই ওয়ার্ডসগুলোই, কম্প্রিহেনশন থেকে ওই ওয়ার্ডসগুলো না নিয়ে আপনারা কি করবেন, একটু সিনোনিমস ব্যবহার করে, অ্যান্টোনিম ব্যবহার করে, বা ওই জিনিসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে। যেমন প্রথম প্রশ্ন কি ছিল, হাউ ডাজ এআই ইন্টিগ্রেট ভেরিয়াস এলিমেন্টস টু পারফর্ম টাস্কস ট্র্যাডিশনালি ডান বাই হিউম্যানস। তো কিভাবে সেটা করে? প্রথমত আমরা 3টে পার্টে ভাগ করে ফেলতে পারি, যে আপনি নিজের মতো করে এই জিনিসটাকে অ্যাড করে একটা লাইন বললেন, যেমন এআই অ্যাকমপ্লিশেস tasks previously requiring human intellect by combining three essential components into a complex working system. And what are they? First of all, they actually collects, they actually integrates algorithms, right? Algorithms are actually set of instructions or mathematical rules that defines how the AI is going to perform the tasks. So they actually learn algorithms first and accumulates the existing mathematical equations and calculations to carry out that specific task. And then voluminous data. AI requires access to massive amounts of data to train its models. So these data acts as the experience base. So there are lots of data in the system. They actually collects these data to infer what to do, allowing the AI to identify patterns. They actually collects the patterns, how actually human thinks, and how actually humans previously doing these works. So these patterns, these historical accounts actually help them to decide what to do. So they make predictions and works accordingly. Then computational dexterity. This refers to the advanced processing power and technical skill of the machines that execute the algorithms and handle the large data sets very quickly. So see, now you can elaborate as much as you can. So you have to think efficiently, and you will just need to elaborate these items so that you can actually write 5 sentences for full marks. সো নিজের মতো করে কনটেক্সট বুঝে সেটাকে আবার অনেকগুলো পার্টে ভাগ করে নিজের মতো করে কি করতে হবে, আপনার এক্সপ্লেন করতে হবে। প্রথমে একটা লাইন দিলেন, তারপর 3টে জিনিসকে, অ্যালগোরিদম নিয়ে একটা লাইন লিখলেন, ভলিউমিনাস ডেটা নিয়ে একটা লাইন লিখলেন, কম্পিউটেশনাল ডেক্সটেরিটি নিয়ে একটা লাইন লিখলেন, শেষে একটা কনক্লুশন লিখলেন আরেক লাইন। তার 5 লাইন হয়ে যাচ্ছে না? 5 নম্বর পেয়ে যাবেন না? কিরকম আমরা লিখতে পারি, যেমন বাই ব্রিঙ্গিং দিস এলিমেন্টস টুগেদার the AI system can effectively emulate cognitive process like learning from examples, using logic to reason, and developing solutions to complex challenges, thereby undertaking tasks historically reserved for human brain power. এআই এর মতো করে এত সুন্দর করে লিখতে না পারলেও হবে।
আমরা ইন শর্ট বলতে পারি, বাই ব্রিঙ্গিং দিস এলিমেন্টস টুগেদার এআই অ্যাকচুয়ালি রিপ্লেসিং the traditional tasks which was previously done by humans. ওকে, এভাবে করে একটু লিখতে পারলেন, কোনো সমস্যা নাই। সো দ্য ফ্যাক্ট ইজ আপনাকে এভাবে করে একটু ভেঙে ভেঙে লেখা শিখতে হবে। তারপর হলো কি, মাইলস্টোনগুলোকে আপনি ইভেন্ট অনুযায়ী এভাবে করে সাদায় সাদায় লিখতে পারেন। হ্যাঁ, যে মিড 20th সেঞ্চুরিজ যে কনসেপচুয়াল ফাউন্ডেশন ছিল, ওইটা একটা। তারপর হলো তারপরে নেমিং অ্যান্ড ডিসিপ্লিন লঞ্চ বাই জন ম্যাকার্থি, অ্যান্ড ফাইনালি দি proliferation of advanced technologies, and it actually revived the proliferation of AI in 20th century. এভাবে লিখতে হবে। কি আপনার কি আছেন আমার সঙ্গে? একটু ভেঙে চুরে লিখতে জি হবে। স্যার। আবার পটেনশিয়াল নেগেটিভ ইফেক্টস বলতে তো অনেকগুলো জিনিস আসে, সো এক একটা করে পয়েন্ট করে করে লিখলেও হবে এরভাবে সাজায়। যে it actually erodes human skills, right? We are losing our creativity, thinking power to innovate something new of our own. It actually creates social disparities because of the digital divides, and also the uneven advantages of the society. The poor and the marginalized people get deprived of these benefits providing by the AI. So they became obsolete with the traditional thinking. So they are not uh, benefited actually. So this creates socioeconomic instability instead doing greater good. All right. Then existential risks. What are they? Uh, Unethical use of AI jeopardize our security, traditional security. So there is a existential risks, right? যদি এআই দিয়েই ওয়েপন বানায় তাহলে তো সমস্যা আছে, রাইট? সো এই বিষয়গুলো, তারপর সাইকোলজিক্যাল স্ট্রেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার নিজস্ব চিন্তা ভাবনাগুলো কিন্তু প্যাসেজের সঙ্গে অ্যালাইন করে লিখতে হবে। অর্থাৎ প্যাসেজে যে ইনফর্ম দিচ্ছে এর বাইরে নিজে থেকে এখানে লেখার কোনো সুযোগ নাই। কপি করা যাবে না কোনো ইস্যু, বা নিজের মতো করে অন্য কোনো থিমও আবার এখানে নিয়ে আসা যাবে না। নিয়ে আসার একটা জায়গা আছে, সেটা হলো কি, আপনি যে প্যাসেজটা লিখবেন সেই প্যাসেজের সামারি লিখবেন, সেখানে নিজের কমেন্টের জায়গা আছে, ওই জায়গায় নিজের মতো করে লিখবেন। ওকে, এই জায়গায় প্যাসেজের থিমটাকেই লিখতে হবে, বাট নিজের মতো করে সাজিয়ে। থটস নতুন নিয়ে আসা যাবে না, এটা মাথায় রাখবেন। সো এভাবে করে প্রশ্ন প্রথমটা সলভ করা যায়। আচ্ছা, আমরা যদি এখন দ্বিতীয় প্রশ্নটাতে আসি। দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? আপনাদের কি করতে হবে, এভাবে করে একটু প্রশ্নটা দেখলেই ইজি হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটা সহজ ছিল, যে এই যে ওয়ার্ডস গুলো দিয়েছে, সেই ওয়ার্ডস গুলো দিয়ে আপনাকে কি করতে হবে, কন্টেক্সচুয়াল মিনিং দাঁড় করতে হবে। ওকে, অ্যাপটোমাইজ, টেকনোলজি ড্রাইভেন মিলিউ, সেগুলো আসলে কি বোঝাচ্ছিল? এটাও আমি এআই কে দিয়েছি, দেখুন এআই সুন্দর সলিউশন করে দিয়েছে। আমরা দেখি সেই সলিউশনগুলো কতটা ভালো। আমরা নিজেদের মতো চিন্তা করব, সমস্যা নেই। এখন আপনাদেরকে আমি সবসময় এত এত ভোকাবুলারি কেন পড়তে বলি? সো ভোকাবুলারি না পড়লে তো আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন না, এই জায়গাটায় তো মার খেয়ে যাবেন। সো প্রিলি যখন পড়ছেন তখন প্রতিদিন ভোকাবুলারি পড়া এবং পত্রিকা পড়তে পড়তে ভোকাবুলারি শেখা খুব জরুরি। নাহলে তো এই জায়গায় আপনি ধরতেই পারবেন না। যেমন এপিটোমাইজ, এ কন্টেক্সচুয়াল মিনিং কি, টু বি এ পারফেক্ট এক্সাম্পল অর রিপ্রেজেন্টেশন অফ। হ্যাঁ, কারো আদর্শ হিসেবে কাউকে যদি আমরা কখনো তুলে ধরি, তখন সে তার প্রতিনিধিত্ব করে। এই বাংলায় প্রতিনিধিত্বটাই হলো যে এপিটোমাইজেশন। অলরাইট, টু বি আ পারফেক্ট এক্সাম্পল অর রিপ্রেজেন্টেশন অফ সামথিং। দেন টেকনোলজি ড্রাইভেন মিলিউ কি? মিলিউ আমি একটু আগেই বলেছি, অ্যান এনভায়রনমেন্ট আর সোশ্যাল সেটিং ডোমিনেটেড বাই, হেভিলি ইনফ্লুয়েন্সড বাই টেকনোলজি। একটা সমাজ বা একটা পরিবেশ যেখানে টেকনোলজি সবকিছু নির্ধারণ করে কি হবে আর কি হবে না। অ্যান্ড ইবিকিউটাস ইনফ্লুয়েন্স, ইবিকিউটাস মানে অমনি প্রেজেন্ট, যে জিনিসটা সব জায়গায় সর্বত্র বিরাজ করছে, এটাকে ইবিকিউটাস বলা হয়। ইনফ্লুয়েন্স মানে সব জায়গায় যার আধিপত্য, ক্ষমতা, ইনফ্লুয়েন্স। ওয়াইড স্প্রেড, প্রেজেন্ট এভরিওয়্যার, ইম্প্যাক্ট অর ইফেক্ট। এআই কিন্তু সব জায়গায় তার ইনফ্লুয়েন্সটা যাচ্ছে। সো ইট ইজ ইউবিকুইটাস ইন ইনফ্লুয়েন্স। দেন অ্যাপ্রেইজাল, অ্যাপ্রেইজাল মানে হলো কোনো জিনিসের মূল্যায়ন। ওকে, অ্যাপ্রেইজ মানে কাউকে জানানো, আর অ্যাপ্রাইজাল মানে হলো measure something, right? A comprehensive assessment or evaluation of value, significance or challenges of something. Intermittent অর্থাৎ থেমে থেমে হওয়া কোনো জিনিস, কোনো একটা রেগুলার ইন্টারভেল বা সাময়িক বিরতির পরে কোনো জিনিস বারবার হওয়া, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট অর রিকারেন্ট। তারপর হলো হারনেস্ট। হারনেস্ট মানে কি, ইউটিলাইজড অর কন্ট্রোল, কোনো একটা জিনিস, হ্যাঁ স্পেসিফিক কোনো জিনিস থেকে কোনো
সুবিধা নেওয়া বা ওটা থেকে ইনটেক করা, এটাকে হার্নেসিং বলা হয়। যেমন আমরা ফসল সংগ্রহ করি, উই হার্নেস ক্রপস। সো হার্নেসড, ইউটিলাইজড অর কন্ট্রোলড। তারপরে ইন্ডিসপেন্সেবল কন্ডুইটস। কন্ডুইটস মানে তো আমি একটু আগে বলেছি, যখন প্যাসেজটা পড়ছি তখন আমি বলছিলাম যে ইটস এ প্রসেস অর প্রক্রিয়া। ইন্ডিসপেন্সিবল মানে হলো বাংলায় মানে অবিচ্ছেদ্য, এসেনশিয়াল। সো indispensable conduits means essential channels or necessary means for transmitting information or facilitating actions. আবার obsolescence মানে হলো সেকেলে হয়ে যাওয়া, মানে আউটডেটেড হয়ে যাওয়া। সো এসেন্স অফ অবসোলেন্স, দ্য ফিলিং অফ বিং আউটডেটেড, নো লঙ্গার ইউজফুল অর রিপ্লেসড বাই সামথিং নিউয়ার। আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন অনেকেই যে ওয়ার্ড স্মার্ট বাংলা টু ইংলিশ পড়লে সমস্যা কি। সমস্যাটা এই জায়গাটায়। দেখুন এখানে কিন্তু আপনি চাইলে বাংলা বুঝলেও বাংলাকে লিখতে পারবেন এই জায়গায়, নাসরিন লিখতে পারবেন। আপনাকে ইংরেজি টু ইংরেজি লিখতে হবে কিন্তু। সো পড়ার সময় যদি আমি ইংরেজি টু বাংলা পড়ি, তো লেখার সময় তো এটা ঠিকমতো কাজ করবে না। So we have to read or understand vocabularies in English to English terms. So that's why I actually advocate for Princeton Review of WordSmart Part 1 and Part 2, so that you can actually write contextual meanings in such lines, which is required in BCS written exams. So I think you have got my idea. আমাকে আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওইটা তো অনেক কঠিন লাগে স্যার। কঠিন লাগলেও it will actually helps, right? Over the time you will be স্যার আলাদা আলাদা করে ওয়ার্ড মিনিং acclimatizing বের করে yourself. তারপরে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে, এইভাবেই করতে হবে। ওকে, মানে যে কোনো ওয়ার্ড না বুঝলে সেটা গুগলে সার্চ দেন, ওখানে ইংরেজি টু জি ইংরেজি স্যার। মিনিং এ দেখায়। ওভাবেই লিখে রাখবেন। আলাদা করে বাংলা বের করার দরকার নাই, বাংলাটা বোঝেন, নিজে নিজে বোঝেন। ঠিক আছে, ওটা বা আপনাকে ট্রান্সলেশনে হেল্প করবে, বাট এইভাবে ইংরেজিটাও শিখতে হবে, এক্সপ্লেইন করতে স্যার পারতে হবে যে কোনো ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড স্মার্ট 1 2 এ তো বাংলা ভার্সনও আছে আর কি, ওইটা কি ওটা করা বলতেছে যাবে? বাংলা ভাষার দরকার নাই, রাখুন সাথে একটা হ্যাঁ রাখুন, হ্যাঁ হেল্প হ্যাঁ, করা, হেল্প ওইটাই নেওয়ার বলছি। জন্য। পড়ার সময় ইংরেজিটাই পড়বেন। অলরাইট, কোনো ওয়ার্ড একেবারে যখন বুঝতেছেন না তখন একবার দেখে নিলেন। ওকে। আর আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা বা, মানে এক্সারসাইজে কিন্তু এপিসোড আকারে দিয়ে দিচ্ছি, সো ইউ জাস্ট নিড টু ফলো মাই এপিসোডস। দেন স্যাগাশাস। স্যাগাশাস শোয়িং অর হ্যাভিং প্রোফাউন্ড উইজডম, অর্থাৎ আহ, বাংলায় আমরা যাদেরকে বলি বিদ্বান মানুষ, জ্ঞানী মানুষ, হ্যাঁ, তাকে স্যাগাসাস বলা হয়। প্রোফাউন্ড উইজডম অর্থাৎ মানুষ ভালো মন্দের বিচার করতে পারে তার স্যাগাসিটির মাধ্যমে। দ্যাট ইজ এ হিউম্যান কোয়ালিটি। দেন সিনার্জিস্টিক এফোর্টস। আমি বলছিলাম না কনসার্টেড এফোর্টস। একদিকে পলিসি মেকার, তারা সিদ্ধান্ত নেয় যে কোনটা থাকবে কোনটা থাকবে না। আর যে আরেকদিকে টেকনোলজিস্ট, তারা কি করে, এটা নতুন জিনিস তৈরি করে। সো সমাজে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মিলিয়ে ঝিলিয়ে কোনো জিনিস করতে হবে আর কি। এটাই বলছে কোঅপারেটিভ অর কম্বাইন্ড অ্যাক্টিভিটিস। এই যে কেউ যদি কম্বাইন্ড, তারপরে হলো কোঅপারেটিভ, তারপরে হলো কনসার্টেড, এই কথাগুলো একটু লিখতে পারে, এই জায়গায় নাম্বার পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এই হলো ফ্যাক্ট। So synergistic efforts are cooperative or combined activities where the joint effect is greater than the sum of the individual efforts. So the both parties will think of the greater good of the society rather being involved in the individual gains or losses. সামগ্রিক উন্নয়নের দিকে চিন্তা করতে হবে, কোনটাতে সবার ভালো হবে। এইটাকে বলা হচ্ছে সিনার্জিস্টিক এফোর্টস। তো সিনার্জিস্টিক এফোর্টস বলতে যে এই জিনিসটা বোঝায়, যারা হলো এই ওয়ার্ডটার সাথে পরিচিত না, না হলেও কনটেক্সট অনুযায়ী চিন্তা করলে তো এটাই মানে দাঁড়ায়, তাই না? যারা কনটেক্সটটা বুঝবে তাদের কি এক্স্যাক্টলি সিনার্জিস্টিক বলতে কি বোঝায় না বুঝলেও হবে। তারা যদি বলে যে সামগ্রিকভাবে সবার ভালো হবে কোনটাতে, সেটাই এই দুই পক্ষকে চিন্তা করতে হবে। এবং দুই পক্ষ দুই পক্ষের সমস্যাটা বুঝবে, সুবিধাটা বুঝবে। সো কনটেক্সট বুঝলে তো এমনি লেখা যায়। ওকে, সবকিছু কমন পড়তে হবে না তো। সো আপনাকে বেশি বেশি করে রিডিং হ্যাবিট তৈরি করতে হবে। দ্যাট ইজ প্যারামাউন্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, পরে কি ছিল? ট্রু ফলস ছিল না? দেখুন ট্রু ফলস গুলো একটু দেখি। প্রথম প্রশ্নটা ছিল এআই সিস্টেম স্যার, সিস্টেম প্রিলি আর রিটেনের ডেট তো পাশাপাশি, কোনটার জন্য পড়বো? প্রিলির জন্য না রিটেনের জন্য নাকি ভোকাবুলারি? ভোকাবুলারি সব সময়, ভোকাবুলারি একেবারে ক্যাডার হওয়ার পরেও, যেমন আমি পড়ছি না, আমাকে ফলো করেন। সো ভোকাবুলারি নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না। আর রিটেনে এই যে স্টাইলটা দেখেই থামতে হবে, নট নেসেসারি রিটেন আর পড়ার দরকার নেই, পিলি পাস করার পরে এইগুলো প্র্যাকটিস করে অনেক সময় পাবেন। কিন্তু কি আসে সেটা মাথায় রাখুন, রাইট? সেটার জন্য একটা প্রিপারেশন দরকার।
বিসিএস রিটেনের জন্য আর কিচ্ছু নাই, বেশি বেশি করে পত্রিকা পড়তে হবে। আমার কথা বুঝতে পারছেন? ইংরেজি, আর কিচ্ছু না, রিডিং হ্যাবিট, আর নিজের মতো করে একটু চিন্তা করা। যেমন দেখুন, এই যে এআই সিস্টেম, আপনাদের পুরো প্যাসেজ কিন্তু আমার মাথায় আছে, দেখুন প্রশ্ন সলভ করি। এআই সিস্টেমস ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য থিঙ্কিং প্রসেস অফ হিউম্যানস। এটা তো খুবই সহজ। ওরা কি আমার মতো করে চিন্তা করে নাকি? এটা তো ফলস। কি হবে? তারা আসলে আমাদেরকে কপি করে, আমাদের মতো কি চিন্তা করে? আমরা কি অ্যালগোরিদম নিয়ে ভাবি? ডেটা আমরা কি অ্যানালাইসিস করে আর কি। আমরা কি এই যে বিশাল অ্যামাউন্টের অফ ডেটা নিয়ে চিন্তা করি, প্যাটার্ন ফলো করি? ওরা আমাদের ফলো করে, বাট আমরা কি ওদের মতো করি? না। সো আমাদের প্রসেস আর ওদের থিঙ্কিং প্রসেস টোটালি ডিফারেন্ট। তারপরে প্রশ্নটা কি? দি ইনিশিয়াল ডেভেলপমেন্ট অফ এআই ওয়াজ ফাস্ট। প্রথমে কি ফার্স্ট ছিল? প্রথমে ফার্স্ট ছিল না। 21st সেঞ্চুরিতে এসে ফার্স্ট হয়েছে মডার্ন ইকুইপমেন্টের ফলে, তাই না? অ্যাডভান্স টেকনোলজির ফলে। তো এটাও ফলস। ফলস হলে উত্তরগুলোও দিতে হবে। দেখুন, প্রগ্রেস ইন দ্য আর্লি স্টেজ ওয়াজ ইন্টারমিটেন্ট, অর্থাৎ ধাপে ধাপে ধীরে ধীরে বাড়ছে আর কি। ইন্টারমিটেন্ট মানে কি? মানে সময়ের সাথে সাথে আস্তে ধীরে বাড়া, এটা আর কি, এই ঘটনাটা ঘটছে। এবং ওখানে কিন্তু ডিরেক্টলি বলা আছে যে ইট ওয়াজ কনস্ট্রেন্ট, এটার গতিটা বাধাপ্রাপ্ত হয়েছিল বাই টেকনোলজিক্যাল লিমিটেশনস। ওকে, প্রতিবন্ধকতা ছিল। তার মানে এটা ফলস ছিল। ট্রু আনসারটাও কিন্তু আপনাকে কনটেক্সট অনুযায়ী কিন্তু পিক করতে হচ্ছে। তাহলে একবার একবার যদি আপনার প্যাসেজটা ভালো করে পড়া থাকে, ম্যাপিং থাকলে এমনি ধরে ফেলতে পারবেন। বলছে অ্যাডভান্সড এআই টুলস লেভারেজ ইটস ইউজার্স। এটা কিন্তু ভালো। আমাদেরকে অ্যাডভান্স এআই টুলস অনেক সুযোগ সুবিধা দিচ্ছে না? অনেক সুবিধা দিচ্ছে, তো এটা ট্রু। ট্রু থাকলে তো আপনাকে আর এক্সপ্লেন করতে হচ্ছে না। ওকে, এরপর প্রশ্নটা কি ছিল? হিউম্যানস মাইট গিভ আপ ক্রিয়েটিভ থিঙ্কিং ডিউ টু দেয়ার ডিপেন্ডেন্স অন এআই। এখানে মাইট গিভ আপ মানে বলছে সম্ভাবনা আছে, মানুষ চিন্তা করাই বাদ দিয়ে দিতে পারে। এই এই ঝুঁকি তো তৈরি হয়েছে এআই এর উপর ওভার ডিপেন্ডেন্সের কারণে। হ্যাঁ, আমাকে তো করে দিচ্ছে সব অ্যাসাইনমেন্ট, গান লিখে দেয়, কবিতা লিখে দেয়। আমি কেন করবো? এত সমস্যা নাই, আমি লাইফটাকে এনজয় করি অন্যদিকে। সো ইটস ট্রু। তারপরে এটাও কিন্তু প্যাসেজে ওইভাবেই বলছে যে এটা সম্ভাবনা আছে। তারপরে দি অ্যাডভেন্ট অফ এআই ইজ postulated to accentuate psychological strain among the workforce। এখানে বলছেন অবসোলেন্স, অবসোলেট হয়ে যাবে, তারা নিজেদেরকে ভাববে যে আমরা শিখেলে, অথচ হয়তো শিখেলে তারা না, তারপরেও তারা ভাববে যে হ্যাঁ এআই তো আরো সহজে করে দিচ্ছে। আমরা এটার মানসিকভাবে একটা পীড়া দেবে তাদেরকে। ইট উইল ইনক্রিজ দেয়ার সাইকোলজিক্যাল ট্রমা অর স্ট্রেন অ্যাবাউট দেয়ার ক্যাপাবিলিটিস। রাইট? এটা ট্রু। ট্রু থাকলে সেটা আর এক্সপ্লেন করতে হবে না, জাস্ট ট্রু লিখে ছেড়ে দিবেন। বাট ফলস হলে আসলে ট্রু কোনটা সেটা আবার এখানে এক্সপ্লেন করে লিখতে হবে। সো এখন এখন কি প্যাসেজটা ঠিক মতো পড়ার পর আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা সেটাকে বলুন। প্রশ্ন কিন্তু এত কঠিন না যাদের রিডিং হ্যাবিট আছে। প্রশ্ন তারাই কঠিন বলছে যাদের রিডিং হ্যাবিট নাই, বা যারা এআই এর এই জিনিসগুলো সম্পর্কে অবগত নয়। একটা নলেজ গ্যাপ থাকতে পারে, আর একটা হলো তার রিডিং হ্যাবিটে গ্যাপ থাকতে পারে। আচ্ছা, আবার কি বলছে? চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস। অর্থাৎ এই যে আপনাকে এইগুলো আবার প্র্যাকটিস করতে হবে, যে বললাম না, আপনার প্রিলি পড়বেন না রিটেন পড়বেন। প্রিলি পড়ার সময় ভোকাবুলারি পড়বেন, আর ভোকাবুলারি পড়ার সময় ভোকাবুলারি যেটা পড়ছেন এটা নাউন নাকি ভার্ব, ভার্ব হলে এটা নাউন ফর্ম কি এটা জানতে হবে। আমরা আমরা আপনারা দেখবেন যে আমি যখন ভোকাবুলারি এপিসোডগুলো পড়াই, তখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে বলি এটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এবং এটা নাউন ফর্ম কি হবে সেটাও চিন্তা করতে হবে। যে কোনো গুগল মানে যে কোনো ওয়ার্ডকে যদি আমি গুগলে নিয়ে সার্চ দেন, হোয়াট ইজ দি নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড, হোয়াট ইজ দি ভার্ব ফর্ম অফ দিস ওয়ার্ড, ও কিন্তু সব আপনাকে বের করে দিবে। সো নতুন ওয়ার্ড শেখার সময় আপনাকে এই যে পার্ট অফ স্পিচ অর ট্রান্সফরমেশন অফ স্পিচেস, একটা থেকে আরেকটাতে এটার সবগুলো ফর্মেটেই একটু করে হলেও প্রতিদিন সবসময় দেখতে হবে। এটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাহলে প্রিলিও থাকলেও রিটেনও যেও হেল্প পেলেন। আমার কথা বুঝতে পারছেন? সো আপনারা যখন পড়বেন, পড়ার সময় একটু খেয়াল রাখবেন যে ভার্ব ফর্মটা কি হয়। তাহলে ডেসিমিনেট এইটা হলো এটার ভার্ব। তারপর ওটা দিয়ে এখন একটা সেন্টেন্স তো বানানো যেতে পারে। রিসার্চার মাস্ট disseminate their findings broadly to ensure the public benefits from scientific progress. Scholars must disseminate their knowledge so that the society can be benefited using their knowledges. যেমন যেমন দেখুন, আমি আমার মতো করে একটা সেন্টেন্স বানালাম না? ওকে, তারপরেরটা কি? ডেক্সটেরিটি। আমরা জানি ডেক্সটেরিটি মানে হলো দক্ষতা, তাই না? আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? দক্ষতা হলো নাউন, এটা হলো দক্ষ বাংলায়। তাহলে যার ডেক্সটেরিটি আছে তাকে আমরা বলি ডেক্সটেরাস পারসন। রাইট? তাই একটা সেন্টেন্স কি হতে হবে? দি সার্জন ওয়াজ ইনক্রেডিবলি ডেক্সটেরাস
পারফর্মিং দ্য ডেলিকেট প্রসিজার উইথ ফ্ললেস প্রেসিশন। আপনি এই দক্ষ মানুষ নিয়ে কত সেন্টেন্স বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট এটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে। ডেলিনিয়েট এটা হলো নাউন, আর ভার্বটা হলো, সরি ডেলিনিয়েট হলো ভার্ব, সরি ডেলিনিয়েট হলো ভার্ব, নাউন হলো ডেলিনিয়েশন। কোন একটা জিনিসের সীমানা বা চৌহদ্দি বা এটা লেয়ার বা ইনফ্লুয়েন্স বা যাই বলেন, এটাকে সুচিহ্নিত করে দেওয়াকে প্রক্রিয়াটাকে বলা হয় ডেলিনিয়েশন, আর করাটাকে বলা হয় ডেলিনিয়েট। সো ভোকাবুলারি পড়ার ইম্পর্টেন্স এই জায়গায় আপনি বুঝতে পারছেন। সো এইভাবে করে আপনাকে জাস্ট কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড যখন শিখছেন, ভোকাবুলারি শিখছেন, তার সঙ্গে এই জিনিসগুলো করবেন। আপনারা কি আমার সঙ্গে আছেন? জি স্যার, আছি। ফ্রিলি রিটেন একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যেমন দেখুন এসছে রাইট সিনোনিম অ্যান্টোনিম। এটা তো ডিরেক্ট ফ্রিলির সাথে রিলেটেড। ফ্রিলি তো সিনোনিম অ্যান্টোনিম দাগাইতে হয় না গোল্লা ভরাট করার সময়, এখানেও তাই, সেম। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে হেল্প করবে, সেটা হলো যে আহ, যেহেতু প্যাসেজ থেকে আসছে, সে প্যাসেজে আপনি আন্দাজ করতে পারবেন অনেক সময়। ডিরেক্টলি যদি, মানে অ্যাটিনিউয়েট মানে যদি আপনি না জানেন, তাহলে অ্যাটিনিউয়েট ওয়ার্ডটা যে জায়গায় রয়েছে ওই সেন্টেন্সটা বারবার দুই তিনবার পড়েন, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি ওই জায়গায় আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন আপনি ধরতে পারবেন, ডিরেক্টলি যদি নাও জানেন। আবার ডিরেক্টলি আপনি একটা মিনিং জানেন, দেখবেন যে প্যাসেজের ওই লাইনটার সাথে আবার কনফ্লিক্ট করছে। আপনি একটা ওয়ার্ডের কিন্তু কয়েকটা মিনিং হয়, যে কোনো ওয়ার্ডের দেখবেন যে সেন্টেন্স ওয়াইজ ভিন্ন ভিন্ন মিনিং হতে পারে। যেমন অ্যাবাইড বাই, অ্যাবাইড ইন, মিনিং এর পার্থক্য আছে না, আছে কিন্তু। সো আলটিমেটলি ওই কনটেক্সট অনুযায়ী আপনাকে এখানে অ্যান্টোনিম দিতে হবে। ওকে, এটা একটু মাথায় রাখুন। সো অ্যাটেনুয়েট মানে হলো, ওই আমি কিন্তু প্যাসেজ পড়ার সময় বলে দিছিলাম যে কোনো জিনিসকে দুর্বল করে ফেলা, উইক, ডিমিনিশ, লেসেন, কার্টেল, রিডিউস, এগুলো হলো অ্যাটেনুয়েট। অগমেন্ট মানে হলো বৃদ্ধি করা, এটার অ্যান্টোনিম কি হবে? অ্যাটেনুয়েটের যে সিনোনিম, এটা অগমেন্টের সিনোনিমের সাথে অ্যান্টোনিমের সঙ্গে মিলে যায়। ঠিক আছে। এসচিউ, এসচিউ মানে হলো কোন একটা জিনিস এড়িয়ে চলা, এড়িয়ে যাওয়া টেকনিক্যালি। ওকে। সো অ্যাভয়েড, শান, রিফ্রেইন ফ্রম। তারপর হলো এক্সপেডাইট, এক্সপেডাইট মিনস স্পিডিং আপ অফ এ প্রসেস, কোন একটা জিনিসকে ত্বরান্বিত করা, ফাস্ট করা। ওকে। তো এটার অ্যান্টোনিম কি হবে? বাধাগ্রস্ত করা, উল্টো, ডিলেই, ইমপেড, হিন্ডা। তারপর হলো ইনডিসপেন্সিবল মানে হলো মানে অবিচ্ছেদ্য, যেটা আসলে খুবই দরকার, যেটা ছাড়া কোনো জিনিস হবে না, একটা স্পেসিফিক জিনিস হবে না, যেটা লাগবেই, এইটুকু বোঝাতে আমরা বুঝি, আমরা বলি যে ইনডিসপেন্সিবল। সো এটার অ্যান্টোনিম কি হবে? যে এটা প্রয়োজন নাই, আননেসেসারি, আননেসেসারি। তারপরে হলো সুপারফ্লুয়াস, ডিসপোজেবল। সুপারফ্লুয়াস মানে হলো ভাষা ভাষা, অগভীর। আচ্ছা, এরপরে প্রশ্নটা আসছে যে গিভ আ সুইটেবল টাইটেল ফর দ্য অ্যাভাব প্যাসেজ। তো একটা টাইটেল, আপনারা যখন পত্রিকা পড়ছেন, প্রত্যেকটা নিউজের একটা করে হেডলাইন আছে না? সো হেডলাইন, যত বেশি পত্রিকা পড়বেন তত বেশি হেডলাইন পড়বেন। হেডলাইন পড়লে যেটা জিনিস বুঝতে পারবেন যে কিরকমটা হয় টাইটেলটা। সো টাইটেলের অনেক লেখার অনেকগুলো ফরম্যাট আছে। ইভেন কোন একটা বক্তার, কোন একজন বক্তার, সরি, একটা তো হবে না, কোন একজন বক্তার বক্তব্যটাও তুলে ধরেও কিন্তু টাইটেল হয়। যেমন এখন একজন পলিটিশিয়ান একটা কথা বলেছে, ওনার উক্তিটা দিয়ে তারপর কোটেশন মার্ক দিয়ে, অর্থাৎ উদ্ধরণ চিহ্ন, মানে আহ, যেটাকে আমরা বলছি যে রিপোর্টেড স্পিচ, যেটা সেই রিপোর্টেড স্পিচটাকে ওই বন্ধনী চিহ্নের ভিতরে দিয়ে অমুকে বলেছেন এই কথা, দিয়ে এটা দিয়েও কিন্তু টাইটেল হয়। বাট মাথায় রাখুন, যেই প্যাসেজগুলো এইখানে দেয় সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে না। একটু এরকম হতে পারে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ট্রান্সফরমেটিভ ডিকোটমি অফ প্রগ্রেস অ্যান্ড প্যারেল। আমরা শেষে যে কি দেখলাম, যে এটা একই সাথে ভালো দিকও নিয়ে আসছে, অনেকগুলো রিস্কও নিয়ে আসছে। সো ওইটাকে অ্যাড্রেস করলাম আমরা। আবার আপনি একটা প্রশ্নও ছুড়ে দিতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আ বোন অর এ রিস্ক, প্রশ্নবোধক চিহ্ন মেরে দিলাম, তাও হবে। সো অনেক রকম ভাবে করা যায়। আচ্ছা, ব্রিফ সামারি। স্যার এই যে কমপ্লিটিং স্টোরিতে যেভাবে টাইটেল দিতাম ওইভাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, মানে ট্রুলি যেন রিফ্লেক্ট করে, রিডারকে এঙ্গেজ করে, পুরো জিনিসটাই তুলে ধরবে এবং রিডারকেও কি করবে, অ্যাট্রাক্ট করবে। আমরা একটু পরে দেখবো যে সুটেবল টাইটেল কত রকমের হতে পারে। তারপরে দেখুন এই যে মানে সামারিটা লেখার ক্ষেত্রে একটু টেকনিক্যালি আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হলো আমরা যদি একটু প্যাসেজটাতে যাই, হ্যাঁ, সামারি আমি 5 লাইনের মধ্যেই লিখতাম অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। সো সামারি লেখার ক্ষেত্রে 100 ওয়ার্ডসের একটা বার আছে,
সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে যে 5টা প্রশ্ন করছে না, ABCDEF, মানে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উত্তরই যদি আপনি লেখেন নিজের মতো করে আবার, দেখবেন যে আলটিমেটলি সামারি হয়ে যাবে। এটাও একটা ওয়ে। এর পাশাপাশি আপনি যদি এক একটা প্যারাগ্রাফকে ধরে ধরে একটা করে লাইন লেখেন তাও হবে। ওকে, 3টা লাইনে 3টে জিনিস ধরে ধরলেন। প্রথম লাইনে জাস্ট ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র থাকলো, যে এআই যেটা করেছে মানুষের মতো চিন্তা ভাবনা করার প্রক্রিয়াটাকে ফলো করে তারা হলো এই যে 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 প্রক্রিয়াগুলো বললাম, 3টা প্রক্রিয়ার মাধ্যমে তারা মানুষের যে কনভেনশনাল যে কাজগুলো, সে কাজগুলোকে রিপ্লেস করছে। এটা একটা। দ্বিতীয় লাইনে বললেন সহজ করে যে এটা এভলিউশনের মধ্য দিয়ে গেছে এবং 21st সেঞ্চুরিতে এসে এটা বর্তমান রূপ ধারণ করেছে, এবং মাল্টিন্যাশনাল বলা যাবে না, এখন হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেশনস অ্যাকচুয়ালি কন্ট্রোলিং দ্য ডোমেইন অফ এআই। এটা তুলে ধরলেন, এবং পজিটিভ এবং নেগেটিভ সাইডস দুইটাই আছে, এটা তুলে ধরলেন। শেষে বললেন, শেষে একটা ফিফথ লাইন দিলেন যে পলিসি মেকার্স অ্যান্ড টেকনোলজিস্ট শুড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড টু control the AI so that it can be used in ethical ways. ওকে, এই শেষে নিজের মতো করে 5টা প্যারাকে 5 লাইনে ভাগ করে দিলেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি ওই জায়গাটা হয়ে যাচ্ছে। শেষে যেটা আসে নিজের কমেন্ট, এইটা এডিশন, এটা আগে ছিল না। দেখতে পাচ্ছেন স্ক্রিন? এখানে আপনি কি করতে পারেন দেখুন, এআই ইজ অ্যান আনপ্যারালাল টুল ফর বুস্টিং। এখানে যতই নেগেটিভ সাইড থাকুক আমরা কিন্তু এটাকে ডেনাই করতে পারছি না, কারণ এআই, আপনি আপনার মতো করে ডিবেটে কিছু লজিক দিন, মানুষকে যদি গতানুগতিক যেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, এই ক্যালকুলেশনস গুলো থেকে বেরিয়ে নিয়ে আসা যায়, এআই যদি মানুষের ওই কাজগুলো টায়ারসাম বোরিং কাজগুলো করে, তাহলে মানুষ কিন্তু এআই যেই কাজগুলো করতে পারে না, মানুষের মতো করে চিন্তা ভাবনা, মানুষের মতো করে হিউম্যান থটস, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ আরো সময় দিতে পারে বেশি। পেপার ওয়ার্ক, তারপরে হলো ক্লিশেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, এগুলো বাদ দিয়ে জীবনকে আরো অনুভব করা, যে জায়গাগুলোতে তীব্র ইমোশনস দরকার আছে, সেই জায়গাগুলোতে মানুষ আরো সময় দিতে পারে, ফ্যামিলিকে টাইম দিতে পারে, তাই না? আমার হোম অ্যাসাইনমেন্ট করতে যদি আমার একটা রাত নষ্ট হয়, সেটা তো একটা ধরনের সমস্যা, আমি ওই সময়টা আমার লাভড ওয়ান্স, ফ্যামিলি মেম্বার্স, এদেরকে দিতে পারতাম। সো আপনি নিজের মতো করে আপনার কিছু যুক্তিতর্ক এই জায়গায় অ্যাড করুন, যেটা ওই প্যাসেজে নাই। ঠিক আছে? AI is an unparalleled tool for boosting productivity and scientific breakthroughs. আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে যত রিসার্চ করতেছি, এআই কি করতে পারে, এই রিসার্চগুলোকে আরো ফার্দার আরো অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারে, যেটা কিনা আমাদেরকে হেল্প করতে পারে ওই ক্লাইমেট শকস গুলো থেকে আমাদেরকে আরো বেশি রেজিলিয়েন্ট করার জন্য। সো আমরা শুধুমাত্র এই যে সাধারণ অ্যাসাইনমেন্ট, নর্মাল ক্রিয়েটিভিটি, এগুলো নিয়ে চিন্তা করতেছি, কিন্তু অ্যাডভান্স লেভেলে কিন্তু আরো আমাদের অনেক হেল্প হইতে পারে এটা দিয়ে, তাই না? আমরা কিন্তু মহাকাশে অনেক গবেষণা করতে পারি এআই ইউজ করে, সো মেকিং ইট এসেনশিয়াল ফর ফিউচার প্রোগ্রেস। আবার বলা হচ্ছে যে ক্রিয়েটিভিটি কমে যাবে, কিন্তু এমন যদি হয়, গ্রামের যে কাঠমিস্ত্রি নিজের মতো করে ডিজাইন করতো, এখন এআই এর বানানো যে অ্যাডভান্স লেভেলের ডিজাইন, সেটা দেখে সে ওইটার সাথে কম্পিট করে নিজের চিন্তা চেতনাকে আরো ডেভেলপ করতে পারে। সো সেও ওই কপি করে ডিজাইনগুলোই যখন আবার নিজে কাঠের মধ্যে খোদাই করতে যাচ্ছে, তখন তার তো স্কিল রিস্কিলিং অটোমেটিকলি হয়ে যাচ্ছে চাপে পড়ে। সো অনেক পজিটিভ সাইডও রয়েছে। However, it must be vigilantly governed by ethical frameworks to mitigate risks like job loss and the erosion of human ingenuity. We must focus on reskilling initiatives and culturally sensitive development to ensure AI serves as an equitable benefit for all. তাহলে অ্যাজ এ রিডার আপনি নিজের মতো করে এবার কমেন্ট দিচ্ছেন যে ঠিক আছে, পজিটিভ সাইডস আছে, নেগেটিভ সাইডসও আছে, আমাদেরকে যেটা করতে হবে পজিটিভ সাইডটাকে ফোকাস করতে হবে, এবং সবাই মিলে এটাকে এমনভাবে ইথিক্যালি ইউজ করতে হবে যাতে করে পজিটিভ সাইডটাই নেগেটিভ সাইডকে কাভার করতে পারে। আর ফরওয়ার্ডিং লেটার যেটা লিখবেন, সেটা তো খুবই সহজ। আপনার গাইড বইগুলোতে এতদিনে হয়তো দেখে ফেলেছেন যে আহ, একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় এডিটর বরাবর। যে এডিটর কে আপনি একটা সাবজেক্ট দেবেন, দিয়ে ডিয়ার অডিটর লিখে আপনি বলবেন যে আমি নিচের এই লেখাটি দিলাম। সো এখানে এই ফরম্যাটটা আপনারা জাস্ট দেখে নিতে পারেন, কিংবা গাইড বইয়ে যে ফরম্যাটগুলো আছে, হ্যাঁ সেটা আগের মতোই, এটা সমস্যা নাই। বাট প্রবলেম হলো, এবার নতুন প্রশ্নে যে জিনিসটা অ্যাড করেছে সেটা আপনারা তো তখন দেখলেন, 3টা প্রশ্নের উত্তর কিন্তু স্যাটিসফাই করতে হবে।
আগে কিন্তু এই ধরনের কোনো বিষয়বস্তু ছিল না, শুধু একটা টাইটেল দিয়ে দিত যে যে জিনিসটা পাঠাচ্ছেন সেটার ফিচারের টাইটেলটা হবে এই। বাট এবার যেটা অ্যাড করেছে, আমি বলবো এটা ভালো অ্যাড করেছে, একটা গাইডেড রাইটিং হবে, ভালো। বলছে ইজ এআই আ থ্রেট টু হিউম্যানিটি। তাহলে আপনাকে আপনার ওই ফিচারের মধ্যে প্রথম প্যারাটাতেই আপনাকে অ্যাটলিস্ট এটা ক্লিয়ার করতে হবে যে এআই আমাদের জন্য থ্রেট, হিউম্যানিটির জন্য থ্রেট কিনা। এখন প্যাসেজ পরে আপনারা কি পেলেন? অবশ্যই থ্রেট, তাই না? কারণ এআই মানুষের মতো চিন্তা ভাবনা করছে, মানুষের মতো করে প্যাটার্ন আইডেন্টিফাই করে মানুষের মতো হওয়ার চেষ্টা করছে থিঙ্কিং প্রসেসে। সো এটা এক ধরনের থ্রেট। কি থ্রেট? আমরা কগনিটিভ প্রসেস, ডেভেলপমেন্ট প্রসেসে নিজেদেরকে হারিয়ে ফেলতে পারি আমরা। আর যদি চিন্তাই না করি তাহলে ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে, এটা থ্রেট। তা আপনি এই জিনিসগুলো তুলে ধরলেন, প্রথমেই এক্সপ্লেন করলেন। ডু ইউ থিঙ্ক এআই ইজ এ কলোনিয়াল টুল? অবশ্যই কলোনিয়াল টুল, কারণ এটা তো সবার জন্য ফ্রি করে দেওয়া হয় নাই। তাহলে সমাজের সবাইকে ইউজ করতে পারছে না। আর বিগ কর্পোরেশন যে নামগুলো, ওপেন এআই, গুগলস, আরো যারা যারা আছে, এটাকে তারা কি করতে পারে? সবার কাছ থেকে ডাটা নিয়ে নিচ্ছে না? আমরা তো এআই ইউজ করছি, সো আমাদের প্যাটার্ন তো ফলো তারা নিয়ে ফেলতেছে। সো একটা সময় সবকিছু এআই, এবং এআই কে যে তারা পরবর্তীতে নিজেদের স্বার্থে ব্যবহার করবে না এটার গ্যারান্টি তো এখন আমরা তৈরি করতে পারি নাই। সো আপনি এখানে এই জায়গায় কি মনে করেন? আপনি পক্ষেও যুক্তি দিতে পারেন, বিপক্ষেও যুক্তি দিতে পারেন, বাট প্যাসেজে যেই লজিক্স গুলো তুলে ধরা হয়েছে সেইটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। তারপরে, ডু উই নিড টু ডিকলোনাইজ এআই, হাউ ক্যান উই ডু ইট? অবশ্যই ডিকলোনাইজেশন দরকার আছে, এটা সবার কাছে অ্যাভেলেবল করতে হবে। কিভাবে করা যেতে পারে সেইটা আপনি এখন এখানে তুলে ধরবেন। তার মানে এখানে ফ্যাক্ট হলো, আগের এডিটোরিয়ালের সাথে এটার একটা পার্থক্য হলো, আগের এডিটোরিয়ালগুলোতে যেটা লেখা হইতো এসেগুলোতে, প্যাসেজে যা যা তুলে ধরা হয়েছে তাই। কিন্তু এইখানটায় এখানে আপনার নিজের কথা লিখতে হবে। আপনারা কিন্তু শিফটটা বুঝতে পারছেন? আগের প্যাসেজগুলোতে, আগের যে প্রশ্নগুলো, মানে 46 থেকে শুরু করে আগের বিসিএস গুলোতে, এখানে এডিটোরিয়ালে আপনি যে এসেটা লিখতেন সেটা ছিল ইয়েরই প্রতিরূপ, প্যাসেজেরই প্রতিরূপ, ওই জিনিসটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে, এখানে আমি বলে কোনো জিনিস ছিল না। কিন্তু এইবারের নতুন যে এডিশন সেটা হলো যে এবার আপনি কি মনে করেন, এই পুরো জিনিসটার উপর নিজের লেখা দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার পার্সপেক্টিভ থেকে লিখতে হবে, পুরোটাই নিজের লেখা হবে। সো আমরা যদি হালকা এটার সলিউশনটা একটু দেখি। আপনারা কি বোর্ড হচ্ছেন? আমার মনে হয় আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। এই যে উত্তরগুলো, আরেকটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, আমাকে একটু সময় দেন। আচ্ছা, আহ, সেটা হলো যে এই যে প্রশ্নগুলোর উত্তরগুলোই আপনাকে সুন্দর করে নিজের মতো করে লিখতে হবে, বাট এইভাবে প্রশ্নটা আবার ওই ফিচারের মধ্যে দিয়ে দিয়েন না। ঠিক আছে? ইজ এআই আ থ্রেট টু হিউম্যানিটি, দেখুন কিভাবে উত্তর দেওয়া হচ্ছে। The notion of AI as an existential threat is not mere science fiction. The most immediate risk is not hostile sentiment robots, but rather the attenuation of human creativity and the massive job displacement. তার থ্রেট কিভাবে হইতে পারে? চাকরি হারাবে অনেক মানুষ, আবার ওয়ার্কার্সরা, they will feel outdated about their skill. So these will create mental pressure uh, to them, and it will create social disparity. সো এই জিনিসগুলো। তারপরে, ডু ইউ থিঙ্ক এআই ইজ এ কলোনিয়াল টুল? ওই যে বললাম, দে ইউজ দি অ্যালগোরিদম, রাইট, টু ট্রেস দি প্যাটার্ন অফ হিউম্যান বিহেভিয়ার, অ্যান্ড দি কর্পোরেশনস ক্যান ইউজ দিস ডেটা, দিস প্যাটার্ন, রাইট, and they will control the actually the global market using these patterns. So it should be decolonized. আর কালচারাল রেমিফিকেশনস তো আছেই, সব কালচারে মিক্সড হয়ে যাচ্ছে, homogenization of diverse cultures, which is a cultural shock or threat. তারপর, do we need decolonize AI? How can we do it? So, decolonizing AI is essential to prevent the technology from becoming a sophisticated mechanism for perpetual global inequality. আপনারা জানেন গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ বলে একটা বিষয় আছে। গ্লোবাল নর্থ অলওয়েজ exploits the global south. We live in the global south. So এই এআই এর ব্যবহার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ইনইকুয়ালিটি বা ডিসপ্যারিটি আছে। আমরা এটা কিভাবে করতে পারি?
আমাদের যেটা করতে হবে, পলিসি মেকার্স মাস্ট অ্যাডভোকেটস দি ইকুয়াল ইউজ অফ এআই অ্যান্ড ওপেন সোর্স অ্যান্ড ইকুইটেবল অ্যাক্সেস। এটা সবার জন্য ফ্রি করে দিতে হবে। তারপর ন্যাশনাল লেভেল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল রেগুলেশনস অ্যান্ড গভর্নেন্স শুড অ্যাডভোকেট ফর দি ইকুয়াল অ্যাক্সেস to provide equity in AI services and global collaboration। সব দেশ সব দেশের সঙ্গে চুক্তি টুক্তি করবে যে এআই কেউ আসলে আনইভেনলি ব্যবহার করতে পারবে না। বাট এটা আসলে ফিউচার, যে বেসিক্যালি এটা আসলে এই কর্পোরেশনস গুলো, টেক জায়ান্টস গুলো করতে দেবে কি না। সো এই হলো ফ্যাক্ট। এরপরে যেটা লিখতে হবে এসে। এসে জিনিসটা তো আগের মতোই, এই পুরো জিনিসটাকে আবার ভেঙে চুরে ইলাবোরেট করতে হবে। সো আপনাকে কি করতে হবে, নিজের মতো করে এভাবে করে থিঙ্কিং ডেভেলপ করে আপনাকে আরো বড় করতে হবে আর কি সবকিছুই। আর ইয়ে লেখার ক্ষেত্রে, এসে লেখার ক্ষেত্রে এসের কি আসছিল দেখুন, এটা আবার কানেক্টেড ওর সাথে। এসে প্রথম এসেটা কি ছিল, ডিজিটাল ডিভাইড কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, তাই এর সাথে কিন্তু এটা কানেক্টেড। ডিজিটাল ডিভাইড আসলে কি? এই পৃথিবীর সব মানুষই কিন্তু সমানভাবে ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপস, এআই এগুলো পাচ্ছে না, পাচ্ছে কি? একজন চরাঞ্চলের মানুষ, হ্যাঁ, আরেকজন নিউ ইয়র্ক ম্যানহাটন এখানে বসা মানুষ, দুজনকে সমানভাবে সব সুবিধা পাচ্ছে। এটাকে বলা হয় ডিজিটাল ডিভাইড। সো ডিজিটাল ডিভাইড কেন হয় এবং সেগুলোর রেজাল্ট বা ফলাফলগুলো কি কি। সো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি এগুলো খুব সহজেই লিখতে পারবেন। সো এসের পার্টটা আমরা আজকে স্কিপ করছি। আর বাকি আর যে জিনিসগুলো থাকবে সেটা হলো আপনার ট্রান্সলেশন আর হলো বঙ্গানুবাদ। তো ট্রান্সলেশন বঙ্গানুবাদের জন্য আমি আলাদা ক্লাস নিয়েছি, রিটেন যখন পড়িয়েছি তখন, তখন সেই পার্টটা আপনারা ওইখানটায় দেখে নেবেন।